আসসালামু আলাইকুম। আহ, কেমন আছো সবাই? ওকে, সো কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ঈদ পরবর্তী বাংলা ক্লাসে। অনেকদিন তোমাদের বাংলা ক্লাস হয় নাই এবং অনেকদিন তোমাদের সাথে দেখাও হয় নাই। এটা বাক হচ্ছে কেন? ওকে, জি, ঠিক আছে। ওকে, তো আমরা আমাদের আমাদের আজকের যে ক্লাস সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক বাংলা ব্যাকরণে, সেটা হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী। একটু নিচে নামবে, হালকা একটু নিচে নামলে হবে। ওকে, ঠিক আছে। ওকে, ঈদ মোবারক। ওকে, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের আমাদের মোট ব্যাকরণিক শব্দ শ্রেণীর উপর কি করলা? চ, এখানে দেখায় একরকম। আর ধারে না। ওকে, জি, ঠিক আছে। ওকে, তো আমরা শুরু করি। হ্যাঁ, বাদ ধরে আবার ইয়ে করে দিচ্ছ। আমি দেখতেছি ঠিক আছে। আর ধরা লাগবে না, যাও তুমি। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে শুরু করবি। তো আমরা তাহলে আমাদের আজকে ক্লাসটা আরম্ভ করি। আজকে আমরা পড়ব ব্যাকরণিক শব্দ শ্রেণী, অর্থাৎ বিভিন্ন ধরনের যে শব্দ রয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করব। এই একই টপিক তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসবে। তুমি যে কোনো ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও তখন এটা হচ্ছে পদ প্রকরণ এই অধ্যায় নামে তোমাদের তখন হচ্ছে এটা পরীক্ষাতে আসবে, বুঝছো? তো পদ প্রকরণ, এবং অনেকের কাছে হয়তো বা বাংলাবাজ বই আছে, বাংলাবাজ বইতে কিন্তু এই টপিকটা পদ প্রকরণ নামে দেওয়া আছে। ওকে, তো জিনিস কিন্তু একই। আমরা এইচএসসি তে যে টপিকটাকে বলি ব্যাকরণিক শব্দ শ্রেণী, কি বলি আমরা এটাকে আমরা বলি ব্যাকরণিক শব্দ শ্রেণী। এই একই ব্যাকরণিক শব্দ শ্রেণী এটা অ্যাডমিশনের পদ প্রকরণ, বুঝছো? তো বুঝতে পারতেছো যে এটা এমন একটা টপিক যে টপিকটা আমাদের পরীক্ষাতেও খুব বেশি হেল্প হবে। দাঁড়াও, বোর্ডটা একটু ইয়ে করে নিই, বুঝছো? একটা মিনিট, এটা একটু প্রচুর ধুলাবালি পরে, অনেক ক্লিন হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর। ওকে, চলো। ওকে, তো আমরা তাহলে শুরু করি। হ্যাঁ ভাইয়া, তো বাহিরের কমেন্ট না করি, আমরা আমরা একটু পড়াতে মনোযোগ দিই, কারণ প্রচুর আজকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে শুরু করি। এখন এই অধ্যায়ে আমরা কি পড়বো? এই অধ্যায়ে আমরা পড়বো বিভিন্ন ধরনের পদ। এখন কয় ধরনের পদ? 8 টাইপের পদ, 8 ধরনের পদ আমাদেরকে পড়তে হবে। নাম্বার 1, একটা হচ্ছে বিশেষ্য পদ, এটা আমাদেরকে পড়তে হবে। নাম্বার 2, বিশেষণ পদ, এটা আমাদেরকে পড়তে হবে। ওকে, নাম্বার 3 আমাদেরকে পড়তে হবে ক্রিয়া। এরপর এরপর আমাদেরকে পড়তে হবে 4 নাম্বার ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ 5 নাম্বার আমাদেরকে পড়তে হবে যোজক। আমাদেরকে পড়তে হবে 6 নাম্বার সর্বনাম। 7 নাম্বার আবেগ। এরপর 8 নাম্বার আমাদেরকে পড়তে হবে অনুসর্গ। অনুসর্গ, এই 8 ধরনের পদ আমাদেরকে জানতে হবে। এখন এখান থেকে 2 ধরনের প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ প্রথম দিকের কথাগুলো। এখান থেকে 2 ধরনের প্রশ্ন আসবে, অর্থাৎ এই পদ থেকে আমাদের পরীক্ষায় কয় ধরনের প্রশ্ন আসে বলো? 2 ধরনের। নাম্বার 1, একটা হচ্ছে কাকে বলে কি কি, যেমন পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে বিশেষ্য পদ কাকে বলে ও কি কি। নাম্বার 2, প্যাসেজ থেকে কিংবা অনুচ্ছেদ থেকে কিংবা একটা লাইন থেকে তোমাকে বলবে, একটা নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে যে এটা কোন টাইপের পদ।
কথা কি বুঝতে পারছো? অর্থাৎ পদ আইডেন্টিফাই করা, এটা একটা প্রশ্ন আসবে। নাম্বার 2 হচ্ছে কাকে বলে কি কি, বিশেষ্য পদ কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা পরীক্ষায় প্রশ্ন আসবে। বিশেষণ পদ কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা পরীক্ষায় প্রশ্ন আসবে। ক্রিয়া কাকে বলে, কত প্রকার ও কি কি, সাধারণত এই প্রশ্নটা খুব কম আসে এবং এই প্রশ্নটা আসার পসিবিলিটি নেই। ক্রিয়া বিশেষণ কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা পরীক্ষাতে আসে কিন্তু খুব কম আসে। যোজক কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা পরীক্ষাতে আসবে। সর্বনাম কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা পরীক্ষাতে আসবে। আবেগ কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা পরীক্ষাতে আসবে। অনুসর্গ কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা পরীক্ষা আসবে না। তাহলে এই যে যেগুলো যে কয়টা অর্থাৎ এই 5টা কাকে বলে কি কি, এগুলো আসার পসিবিলিটি অনেক বেশি। এবং তুমি যদি মোটামুটি এই 5টা যদি ভালো করে পড়তে পারো তাহলে দেখবে যে এখান থেকে একটা প্রশ্ন চলে আসবে, কাকে বলে কত প্রকার কি কি, কাকে বলে কত প্রকার কি কি। আরেক ধরনের প্রশ্ন আসবে, তোমাকে একটা প্যাসেজ দিবে, প্যাসেজ দিয়ে বলবে যে এখান থেকে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো। তো ওই শব্দের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে এবং তোমাকে সেটা নির্ণয় করতে হবে। তো হোপফুলি আমি তোমাদেরকে থিমটা বুঝাইতে পারছি। এবার আমি একটু মূল আলোচনায় চলে যাব, তখন তোমরা আরো ক্লিয়ার হবা। তাহলে আমি কি মূল আলোচনা শুরু করব? আমরা একটা একটা করে পদ নিয়ে আমরা আলোচনা শুরু করি, ঠিক আছে ভাই? ভিডিও আটকে যায়, ভিডিও ঠিকই আছে, হ্যাঁ ভিডিও আটকাবে কেন? আচ্ছা, তো চলো আমরা একটু আলোচনা শুরু করি। তো এখানে খেয়াল করে দেখো, আমাদের প্রথম প্রশ্ন, আজকের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে বিশেষ্য পদ কাকে বলে ও কত প্রকার ও কি কি। ঠিক আছে, বিশেষ্য পদ কাকে বলে, কত প্রকার ও কি কি, একটু গুরুত্ব দিয়ে ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে। বিশেষ্য পদ কাকে বলে, কত প্রকার। তাহলে দেখো, প্রথমত আমাদেরকে এইটা জানতে হবে বিশেষ্য পদ কাকে বলে। এখন বিশেষ্য পদ কাকে বলে এটা আমরা জানি না, বলো তো ভাইয়া? জানি। একদম সহজ সংজ্ঞা, যে পদ দ্বারা কোনো নাম বুঝায় তাকে বিশেষ্য পদ বলে। কি বলে বলো? যে পদ দ্বারা নাম বুঝায়, নাম বুঝায় তাকে বিশেষ্য পদ বলে। যে পদ দ্বারা নাম বোঝায় সেটা যে কোনো জিনিসের নাম হতে পারে। তাহলে যেই পদটা দ্বারা কোনো জিনিসের নামকে বুঝাবে সেটাই হচ্ছে বিশেষ্য পদ। এটা হচ্ছে সংজ্ঞা। এখন বিশেষ্য পদ কত প্রকার? বিশেষ্য পদ মোট 6 প্রকার। কত প্রকার? 6 প্রকার। নাম্বার 1 একটা হচ্ছে নাম বিশেষণ। নাম্বার 2 এরপর হচ্ছে জাতি বিশেষণ। নাম্বার 3 এরপর হচ্ছে বস্তুবাচক বিশেষণ। নাম্বার 4 এরপর হচ্ছে সমষ্টিবাচক বিশেষণ। নাম্বার 6 গুণবাচক বিশেষণ। নাম্বার 7 ক্রিয়াবাচক বিশেষণ। তো চলো এগুলো নিয়ে একটু আলোচনা করি। এখন খেয়াল করে দেখো, নাম বিশেষণ কি? নাম বিশেষণটা হচ্ছে এমন বিশেষণ যেটা কোনো ব্যক্তি বস্তুর নির্দিষ্ট নামকে বুঝাবে, নির্দিষ্ট, স্পেসিফিক। তাহলে এটা সংজ্ঞা কিভাবে দিবা? যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি বস্তু অথবা যে কোনো জিনিসের নির্দিষ্ট নামকে বা সুনির্দিষ্ট নামকে নাম বিশেষণ বলে। যেমন খেয়াল করে দেখো, রবীন্দ্রনাথ। এখন এই যে রবীন্দ্রনাথ, এটা কিন্তু একজন ব্যক্তির নির্দিষ্ট নাম। আমি বললাম যে পদ্মা, এই পদ্মা কিন্তু একটা নদীর নির্দিষ্ট নাম, তাই না? আমি বললাম যে বাংলাদেশ, বাংলাদেশ একটা দেশের নির্দিষ্ট নাম, অর্থাৎ একক নাম, ইউনিক নাম, নির্দিষ্ট নাম। বুঝতে পেরেছ? হ্যাঁ। তাহলে আমি বললাম যে হিমালয়, তাহলে হিমালয় একটা পর্বতের নির্দিষ্ট নাম। আমি বললাম গীতা, গীতা একটা গ্রন্থের নির্দিষ্ট নাম, হতে পারে গীতাঞ্জলি, কোরআন, বাইবেল। তাহলে এগুলো গ্রন্থের নির্দিষ্ট নাম। তাহলে ইউনিক নাম বা নির্দিষ্ট নামকে বলা হয় নাম বিশেষণ, নাম বিশেষ্য, সরি। এরপর আসো জাতি বিশেষ্য। এখন জাতি বিশেষ্য কি? অর্থাৎ যেটা দ্বারা পুরো জাতিকে বুঝাবে। তাহলে যে বিশেষ্য পদ দ্বারা কোনো জাতি কিংবা গোষ্ঠীকে বুঝায়। যেমন খেয়াল করে দেখো, নদী, এই নদী দ্বারা কিন্তু নির্দিষ্ট কোনো নদীকে বুঝায় না, সকল নদীকে বুঝায়। কথা কি বুঝতে পারছো? কবি, কবি দ্বারা কিন্তু এখন রবীন্দ্রনাথ, নজরুল সবাইকে বুঝায়, কিন্তু যখন আলাদাভাবে রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিম, মাইকেল, তখন এগুলো হচ্ছে নাম বিশেষ্য। এরপর খেয়াল করে দেখো, যদি বলি পর্বত, এই পর্বত বললে সেটা আবার কি? জাতিবাচক বিষয়, কারণ এই পর্বত দ্বারা সকল পর্বতকে বুঝাচ্ছে। যদি বলি দেশ, এই দেশ দ্বারা সকল দেশকে বুঝাচ্ছে, সকল দেশকে বুঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি? জাতি বিশেষ্য। যদি বলি মা, পুরো মায়ের জাতকে বুঝাচ্ছে। কিন্তু যদি বলি সখিনা, জরিনা, রহিমা, সেগুলো নাম বিশেষ্য, কিন্তু তাদেরকে একসাথে কম্বাইন্ড বলা হয় কি? মা। এরকম আরো হতে পারে মহিলা, এটা জাতি বিশেষ্য। ললনা, এটা জাতি বিশেষ্য। হ্যাঁ, ললনা, ছলনা। তারপর হচ্ছে কি বলো? তারপর হচ্ছে বোন, এটা নাম, এটা জাতি বিশেষ্য। মেয়ে, এটা জাতি বিশেষ্য। কথা কি বুঝতে পারতেছ? এরপর আসো বস্তু বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য কি? যেটা দ্বারা বস্তুকে বুঝায়। এটা খুব সিম্পল। যেমন দেখো, খেয়াল করে দেখো, ইট,
পাথর, বুঝছো? এরপর হচ্ছে কি পানি, মাটি, চাল, এগুলো বস্তুবাচক বিশেষ্য। এরপর আসলে সমষ্টিবাচক বিশেষ্য কি, অর্থাৎ যেটা দ্বারা কোনো জিনিসের সমষ্টিকে বোঝাবে। সমষ্টি, সমষ্টি কি বলতো? যেমন দল, এটা দ্বারা সমষ্টিকে বোঝাচ্ছে, দল, ঝাঁক, তাই না? এরপর হচ্ছে তোমার বহর, এরপর হচ্ছে মিছিল, এটা দ্বারা সমষ্টিকে বোঝাচ্ছে। সভা, সমিতি, জনতা, মাহফিল, বললে শেষ হবে না। আচ্ছা এইবার বলতো এই 4 ধরনের বিশেষ্য পদ কি বুঝতে পারছো ভাইয়া? বলতো বলো। হ্যাঁ, সঙ্গ, ভেরি গুড। এই 4 ধরনের বিশেষ্য পদ কি? এই যে বাহিনী, ভেরি গুড, থ্যাংক ইউ। বলতো বুঝছো কিনা? আমার আমার নেটে কোনো প্রবলেম না, আমার এখানে একদম পরিষ্কার ফকফকে দেখাচ্ছে, আটকাচ্ছে না। তো কারো আটকালে তার নেটে সমস্যা। তাহলে ভাইয়া খেয়াল করে দেখো, আমরা এই 6 ধরনের 4 ধরনের প্রথম 4 ধরনের বিশেষ্য পদ আমরা বুঝছি। এবার বাকি আছে কয়টা? 2টা। একটা হচ্ছে গুণ বিশেষ্য, একটা ভেরি গুড, সবাই বুঝতে পারছে। একটা হচ্ছে গুণ বিশেষ্য আর একটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য। এটা একটু আলোচনা করি। আচ্ছা, প্রথমত দেখো গুণ বিশেষ্য। এখন গুণ বিশেষ্য কি? কোন গুণ। আচ্ছা এখন বলো তো, গুণ কি বিশেষ্য না বিশেষণ? আগে কিছু গুণ লেখি, তাহলে তোমরা বুঝবা। ধরো আমি বললাম সুন্দর, এটা কি বিশেষ্য নাকি বিশেষণ? বলো তো, কমন সেন্স দিয়ে উত্তর করো। এটা কি বিশেষ্য না বিশেষণ? আমি বললাম যে তরুণ, এটা কিন্তু বিশেষণ, তাই না? আমি বললাম যে কৃপণ, এটা কিন্তু বিশেষণ, রাইট? আমি বললাম বীর, এটা কিন্তু বিশেষণ। আমি বললাম মধুর, এটা কিন্তু বিশেষণ। কারণ এগুলো সবসময় অন্য পদকে মডিফাই করে, অন্য পদ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এখন এই যে গুণগুলো আছে, এই গুণগুলোর যেই, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। গুণ অলওয়েজ অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ গুলোর নাউন ফরম্যাট যেটা, এই নাউন ফরম্যাটটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। এই অ্যাডজেক্টিভ গুলোর নাউন ফরম্যাট এটা হচ্ছে কি? গুণবাচক বিশেষ্য। এখন সুন্দর, এটা নাউন ফরম্যাট কি হবে বলো? সৌন্দর্য। এটা কি হবে বলো তো? সৌন্দর্য। এখন দেখো তুমি বলতে পারো, যেমন তুমি আমাকে দেখে তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া অনেক সুন্দর, এখন তুমি বললে যে স্যার সুন্দর, কিংবা তুমি বললা যে হ্যাঁ ভাইয়াটা সুন্দর, তুমি বললা। কিন্তু তুমি কখনোই বলতে পারো ভাইয়াটা সৌন্দর্য। এখন ভাইয়াটা সৌন্দর্য এটা বললে কেন হয় না? কারণ ভাইয়াকে সৌন্দর্য মডিফাই করে না, কারণ সৌন্দর্য এটা বিশেষ্য, সুন্দর এটা অ্যাডজেক্টিভ, এই জন্য এটা, এটার পর নাউন আনলে খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর ছেলে, সুন্দর মেয়ে, সুন্দর অনেক কিছু, সুন্দর হাত, সুন্দর মুখ, সুন্দর ঠোঁট। কিন্তু সৌন্দর্য হাত, সৌন্দর্য ঠোঁট এটা কখনো হয় না, কারণ এটা তো বিশেষ্য। এবার বুঝছো এটা কিভাবে বিশেষ হলো? তরুণ, তুমি বললে যে আজকে আমাদের ক্লাস নিচে একজন ভাইয়া, ভাইয়া খুব ইয়াং, তরুণ, ভাইকে দেখে মনে হয় ভাইয়ের বয়স মাত্র 18+। তাহলে এই যে দেখো তরুণ, এটা কিন্তু আমাকে মডিফাই করে। তুমি বললো তরুণ তানভীর, তানভীর তো আসলে বলা যাবে না, নাম ধরে তরুণ ভাইয়া, তরুণ ছেলে। কিন্তু তারুণ্য এটা কখনো বলতে পারবা? তুমি বলতে পারবা তারুণ্য ছেলে? এটা বিশেষ্য। কৃপণ, আমি কৃপণ না, এই জন্য তোমার অন্য XYZ আমরা বললাম যে কৃপণ ছেলে, তাহলে দেখো এটা কি হবে? হ্যাঁ, এটা কি হবে বলতো? কৃপণতা হতে পারে, কিংবা কার্পণ্য। কৃপণতা কিংবা কার্পণ্য দুটোই হয়। তাহলে এগুলো হচ্ছে কি? গুণবাচক। এগুলো কি বলো? গুণবাচক বিশেষ্য। এরপর দেখো বীর, এটা কিন্তু বিশেষ্য, এটা বিশেষণ, সরি বীর। বীর মানে কি? যে কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যেমন আমি বললাম বীর পুরুষ, তার মানে এটা অন্য পদকে, যেমন তুই বলতে পারো বীর তানবীর, মানে কি? জানি তানবীর, সে হচ্ছে বীর। এখন এইটার বিশেষ্য রূপ কি? এটা হচ্ছে বীরত্ব। মধুর, এটা কি হতে পারে? এটা হতে পারে মধুরতা, কিংবা হতে পারে মাধুর্য, দুটোই হয়। এখন একটা সুপার শর্টকাট টেকনিক দিই। টেকনিকটা হচ্ছে, যদি দেখো যে 4টা প্রত্যয় যদি শব্দের সাথে যুক্ত থাকে, 4টা, একটা হচ্ছে জফলা, একটা হচ্ছে ঝ, জফলা তো একই জিনিস, আর একটা হচ্ছে তয় ভ, আর একটা হচ্ছে তা। সাধারণত এই প্রত্যয়গুলো যুক্ত থাকে। এবার দেখো প্র্যাকটিক্যালি দেখো, সৌন্দর্য যুক্ত আছে ঝ, তারণ্য যুক্ত আছে জফলা, এই যে দেখো কৃপণতা যুক্ত আছে ত, আবার দেখো কার্পণ্য এখানে যুক্ত আছে জফলা, বীরত্ব দেখো তয় ভ, এই যে। এরপর দেখো মধুরতা যুক্ত আছে তা, মাধুর্য যুক্ত আছে ঝ, শেষ। তার মানে এগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য। এবার বলো গুণবাচক বিশেষ্যটা কি বুঝতে পারছো বলো তো? দেখ এই ছেলের নাম কি? বুঝছো? বুঝছো?
ক্লিয়ার? বলো ক্লিয়ার না? সহজ না? ওকে ওকে, পকফোকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইবার চলো আমরা একটু দেখি ক্রিয়া বিশেষ্য। কি বিশেষ্য বলো? ক্রিয়া বিশেষ্য। এটাকে অনেক বইতে ভাববাচক বিশেষ্য দেওয়া থাকে, একই জিনিস। এখন ক্রিয়া বিশেষ্য কি? আগে আমরা কিছু ক্রিয়া লিখি, যেমন দেখো খাচ্ছে, এটা কিন্তু ক্রিয়া। হ্যাঁ, দেখছে, এটা কিন্তু ক্রিয়া। কথা কি বুঝতে পারছো? এগুলো কিন্তু ক্রিয়া। এগুলো কি বলো? ক্রিয়া। ঘুমাচ্ছে, এটা কিন্তু ক্রিয়া, তাই না? এখন এই যে ক্রিয়াগুলো আছে, এই ক্রিয়াগুলোর বিশেষ্য রূপটা হচ্ছে কি? বিশেষ্য রূপটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। কথা কি বুঝতে পারছো? এখন এই যে খাচ্ছে, এটা কিন্তু ক্রিয়া, কিন্তু এটার বিশেষ্য রূপ কি? এটার বিশেষ্য রূপ অনেক কিছু হতে পারে। এটার বিশেষ্য হতে পারে খাওয়া। খাওয়া কিন্তু ক্রিয়া না। এখন তুমি খেয়াল করে দেখো, এই যে দেখো আমি বললাম যে সে খাচ্ছে, দেখো এই যে সে এর পর ক্রিয়াটা আনার পর দেখো কত সুন্দর মিনিং তৈরি হচ্ছে, সে খাচ্ছে। কিন্তু এই সে এর পর তুমি যদি এটা বলো, তাহলে কি অর্থ হয়? সে খাওয়া। এটা কিছু হয়? মানে সে খাওয়া, এটা কোনো অর্থ হয়? হয় না। তাহলে এই যে খাওয়া, এটা কিন্তু ভাববাচক বিশেষ্য বা ক্রিয়াবাচক বিশেষ্য। ইউটিউব ফেসবুকে অনেকে এটাকে পড়া এটা ক্রিয়া, এটা কিন্তু ক্রিয়া না ভাই। এটা ক্রিয়া হলে তারপর এটা দিয়ে কখনোই তুমি বাক্য তৈরি করতে পারবে না। এটার পর তোমাকে অবশ্যই ক্রিয়া আনতে হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে না। এবার আসো ভোজন। এটার আরেকটা বিশেষ হচ্ছে ভোজন। ভোজন ভোজন। তাহলে দেখো ভোজন, এটা কিন্তু ক্রিয়ার নাম, অর্থাৎ ক্রিয়া বিশেষ্য হচ্ছে যেটা ক্রিয়ার বিশেষ্য রূপকে বোঝায়। গুণ বিশেষ্য হচ্ছে যেটা গুণের বিশেষ্য রূপকে বোঝায়। সে খাচ্ছে, রহিম খাচ্ছে, আমি খাই, এগুলো ক্রিয়া। আমি খাবো, এগুলো ক্রিয়া। কিন্তু সে ভোজন, আমি ভোজন, এগুলো কখনো হয় না। কথা কি বুঝতে পারছো? দেখছে, এটা ক্রিয়া। কিন্তু এটার যেমন দেখো দেখা, এটা কিন্তু ক্রিয়া না। আমি বললাম সে দেখছে, সে দেখা, এটা হয়? হয় না। এটা আরেকটা বিষয় দর্শন। কি বলো? দর্শন। দর্শন, এটা কি বলো? দর্শন। এটা হচ্ছে বিশেষ্য। একটা কৌশল তোমাদেরকে বলে দিই। এই দর্শন মানে কি? এই দর্শন মানে হচ্ছে দেখা। এটা কি? দেখা। একবার আমি রংপুর ক্লাস নিচ্ছি, এক মেয়ে আমাকে ক্লাসে বলে যে ভাইয়া, সেই প্রথম ক্লাসে যে আপনার ধর্ষণ পেলাম, এরপর আর পেলাম না। আমি বলছি বাবারে, এটা দর্শন, শব্দটা দর্শন। দর্শন মানে দেখা। প্রথম ক্লাসে দেখছো আর শেষের ক্লাসে দেখছো, এটা দর্শন। এইটা হচ্ছে কি? বিশেষ্য। এখন মনে রাখবা, এই বিশেষ্যগুলোতে সাধারণত অধিকাংশ সময় দেখবে যে অনপ্রত্যয় যুক্ত হয়। যেমন দেখো ভোজন, দর্শন, ঘুমাচ্ছে, এটা কি? শয়ন। দেখো অনপ্রত্যয় যুক্ত আছে, তাই না? এরপর ধরো আমি আরো অনেক এরকম বিশেষ্য পদ রয়েছে, বুঝছো? তাহলে হোপফুলি ক্রিয়া বিশেষ্যগুলো তোমাদের কাছে বুঝাইতে পারছো, অর্থাৎ যেগুলো ক্রিয়ার ভাবকে বুঝায়। যেগুলো কি বুঝায় বলো? ক্রিয়ার ভাব বুঝায়। ওকে, ক্রিয়ার বিশেষ্য রূপকে বুঝায়, যেগুলো ক্রিয়ার বিশেষ্য রূপ, সেগুলো হচ্ছে ক্রিয়া বিশেষ্য। এবার বলো তো ক্রিয়া বিশেষ্যটা কি বুঝতে পারছো? বলো বুঝছো কিনা? বুঝছো? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি সবগুলো শেষ। এইবার চলো আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, তো এখানে অনেকগুলো বিশেষ্য দেওয়া আছে। এখন এই যে এই বিশেষ্যগুলো আমরা একটু আইডেন্টিফাই করি যে কোনটা কোন ধরনের বিশেষ্য। 1 নাম্বার জনতা, গরু, চাল, চলন, তারপর হচ্ছে মহাত্মা গান্ধী, এরপর হচ্ছে সরলতা। একটু আইডেন্টিফাই করো, দেখো যে পারো কিনা কোনটা বিশেষ্য পদ। বলো কি হবে? দ্রুত দ্রুত। যদি কেউ আগে করো, আমাদের বাংলা বাস কোর্সে করো, তাহলে আবার করো, সমস্যা কি? তোমার হাতে সময় থাকলে করো, তোমার রিপিট হয়ে যাবে, সমস্যা নাই তো। হাতে সময় থাকলে করে ফেলো, সমস্যা নেই তো। ওকে, তো আমি একটু সময় দিচ্ছি, সবাই একটু দ্রুত করো। হ্যাঁ, পারবা তোমরা, আমি জানি। তাহলে দেখো জনতা, এটা আমরা পড়েছি, তাই না?
এটা হচ্ছে কি সমষ্টিবাচক বিশেষণ। গরু এটা কিন্তু সকল গরুকে বোঝায়, সেটা জাতিবাচক। গরু, ছাগল, হাঁস, মুরগি সবগুলো জাতিবাচক। চাল এটা আমরা পড়াইছি, এটা হচ্ছে বস্তু। হ্যাঁ, চলন এটা অন আছে, অন তোমাদেরকে বলছি, গমন, শয়ন, ভোজন, দর্শন, তার মানে এটা ক্রিয়াবাচক বিশেষ্য। মহাত্মা গান্ধী এটা নির্দিষ্ট নাম, রবীন্দ্রনাথের মতো, কাজে এটা হচ্ছে নামবাচক। সরলতা, সরলটা হচ্ছে গুণ, তার মানে এই যে দেখো তা আছে, তোমাদেরকে পড়াইছি না, তা আছে, তার মানে এটা কি, এটা গুণবাচক বিশেষ্য। বলতো কার কয়টা হয়েছে এই 7টার ভিতরে, সরি 6টা, এখানে একটু ইয়ে হয়েছে, 3 4 5 6, এই 6টার ভিতরে কার কয়টা হয়েছে বলো। এবার বলো, এখান থেকে যে 2 ধরনের প্রশ্ন আসবে। যদি বিশেষ্য আইডেন্টিফাই করতে বলে, কোন ধরনের বিশেষ্য সেটাও পারলা। বিশেষ্য আইডেন্টিফাই করতে গেলে তোমাকে আবার অপশন ওইটা লিখতে হবে না কোন ধরনের বিশেষ্য, তুমি জাস্ট বিশেষ্যপদ আইডেন্টিফাই করলেই হবে। মানে কোশ্চেন সলভ করলে আরো ভালো করে বুঝবা। আর এই প্রশ্নটা যদি আসে বিশেষ্যপদ কাকে বলে, কত প্রকার ও কি কি, হোপফুলি তোমরা পারবা। ওকে, সো সবার মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে 6টা, 5টা, ভেরি গুড, 4টা পারবা, ইজি প্রশ্ন। এইবার আসো আমরা বোর্ড প্রশ্ন সলভ করব। এইবার চলো আমরা একটু বিশেষণ পদ নিয়ে আলোচনা করি। কি পদ বলো? বিশেষণ পদ। সো ফার্স্ট অফ অল এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে, বিশেষণ পদ কাকে বলে, কত প্রকার ও কি কি। একদম খুব সহজ সংজ্ঞা, যেই পদ দ্বারা কোন পদের দোষ, গুণ, অবস্থা, তারপর হচ্ছে কি পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে। শেষ। যেই পদ দ্বারা কোন পদের দোষ, গুণ, এরপর কি সংখ্যা, এরপর হচ্ছে কি বলো পরিমাণ, এরপর হচ্ছে অবস্থা ইত্যাদি প্রকাশ করলে সেটাকে বিশেষণ পদ বলে। ঠিক আছে, এটা আরো সহজ একটা সংখ্যা আছে, 1 লাইনের সংজ্ঞা। যে পদ অন্য পদকে বিশেষায়িত করে তাকে বিশেষণ পদ বলে। তুমি চাইলে দুটো দিতে পারো, চাইলে যে কোনো একটা দিতে পারো, হোয়াটএভার, যেটাই দাও হয়ে যাবে। এখন বিশেষণ পদ আমরা বুঝলাম, তাই না? যেমন খেয়াল করে দেখো, এই যে বললাম যে ভালো ছেলে, তাহলে ছেলের বিশেষণ কে? ভালো। বললাম যে খারাপ মেয়ে, তাহলে মেয়ের বিশেষণ কে? বলো খারাপ। কথা কি বুঝতে পারছো? তাহলে এরকম। এখন আমরা একটু ক্লাসিফিকেশনটা একটু পড়ি, খুব ইম্পর্টেন্ট। তো রূপবাচক বিশেষণ, অর্থাৎ যেই বিশেষণটা দ্বারা কোন মানে অন্য পদের রূপকে বুঝাবে। যেমন খেয়াল করে দেখো নীল আকাশ। এখন দেখো এই যে নীল আকাশ, আকাশের রং কি বলতো? নীল, তাই না? আমি বললাম যে লাল ফিতা, তাহলে ফিতার রূপটা কি? ফিতার রূপটা হচ্ছে লাল। আমি বললাম যে সবুজ মাঠ, তাহলে সবুজ মাঠ, মাঠের রূপটা কি? সেটা হচ্ছে সবুজ। এটাকে অনেক বইতে বর্ণবাচক বিশেষণ দেওয়া থাকে, একই জিনিস। তাহলে নীল 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 আকাশ, আকাশের রং, অর্থাৎ যেই বিশেষণটা দ্বারা কোন জিনিসের রূপকে বুঝাবে সেটা হচ্ছে রূপবাচক বিশেষণ। তাহলে এখানে নীল, লাল, হ্যাঁ সবুজ, এগুলো হচ্ছে রূপ। গুণবাচক বিশেষণ, অর্থাৎ যে বিশেষণটা দ্বারা কোন জিনিসের কি বুঝাবে? গুণকে বুঝাবে। যেমন খেয়াল করে দেখো চালাক ছেলে। এখন এই যে দেখো চালাক ছেলে, এখন ছেলের গুণটা কি বলতো? ছেলের গুণ অবশ্যই চালাক, তবে এটা হচ্ছে গুণবাচক বিশেষণ। অবস্থাবাচক বিশেষণ, যেমন খেয়াল করে দেখো চলন্ত ট্রেন, তাহলে এই যে ট্রেনের অবস্থা বোঝাচ্ছে চলন্ত, কাজে এই চলন্ত এটা হচ্ছে কি? অবস্থাবাচক বিশেষণ। ওকে, অবস্থাবাচক বিশেষণ। সংখ্যাবাচক বিশেষণ এটা কি? এটা খুব গুরুত্বপূর্ণ। এই তিনটাতে, এই যে চারটা, এই চারটাতে একটু প্যাচ লাগবে। আমি এই চারটা একটু ভালো করে তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। ওকে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারতেছো? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এগুলোতে একটু প্যাচ লাগবে, আমি তোমাদেরকে এই জিনিসগুলো একটু তোমাদেরকে হচ্ছে আমি একটু বুঝাই দিই। হ্যাঁ, আচ্ছা প্রথমে আসো, আমি একটা একটা করে বুঝাই। এগুলো আমার বইয়ের সাথে হুবহু অনেক সময় দেখা যায় যে নাও মিলতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা এবার আসো, প্রথমে আসো পরিমাণবাচক। এখন পরিমাণবাচক কি? দেখো পরিমাণবাচকটা হচ্ছে যেটা দ্বারা কোনো জিনিসের কি বুঝাবে? পরিমাণ বুঝাবে। যেমন দেখো আমি বললাম যে আধা কেজি চাল, দেখো আধা কেজি চাল, তাহলে দেখো এই যে আধা কেজি চাল, শুনো এগুলো তোমরা যে লেকচার পাঞ্জেরি, রয়্যাল, অনেক গাইড পড়ো না, আমারটার সাথে আংশিক কিছু জায়গাতে পরিবর্তন হতে পারে, কজ এখানে অ্যাডমিশনের পড়াটা কিছুটা একরকম, একাডেমিকের পড়াটা, সো জিনিস সবই এক। তুমি আমারটা দিলেও পড়তে পারো, মৌলিক জিনিস সব এক। যেমন আমি যেটাকে পড়ছি ক্রিয়াবাচক বিষয়, অনেক বইতে সেটাকে ভাববাচক বিষয় দেওয়া থাকতে পারে, একই জিনিস। আমি যেটাকে বলছি বস্তুবাচক বিষয়, সেটা অনেক বইতে দ্রব্যবাচক বিশেষ দেওয়া থাকতে পারে, জিনিসটা একই। সো আমি যেভাবে পড়াচ্ছি ওভাবে পড়লেও হয়ে যাবে, আর তুমি যেভাবে পড়তেছো ওভাবে পড়লেও হয়ে যাবে। আচ্ছা এবার আসো, আমি যেখানে ছিলাম খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা এবার দেখো, এখন এবার আসো আধা কেজি চাল। এখন এই যে চালের পরিমাণ বুঝাচ্ছে সেটা কি? আধা কেজি। দেখো চালের পরিমাণ বুঝাচ্ছে কি বলো?
চালের পরিমাণ বুঝাচ্ছে আধা কেজি। হ্যাঁ বুঝতেছো? ওকে, ভেরি গুড। কোনো প্রবলেম হলে আমাকে বলবা। শুরু থেকে ক্লাস করতে না পারো, ওয়াইফাই ছিল না, তাহলে কি করবা বলো? শুরু থেকে যদি ক্লাস করতেই না পারো তাহলে এখন তো আর কিছু করার নাই, তাই না? আচ্ছা, তো চলো এইবার আসো পরিমাণবাচক, যেটা এটা তোমরা বুঝতে পারছো। এবার আসো ক্রমবাচক। ক্রমবাচক বুঝার আগে তোমাদেরকে একটু সংখ্যাবাচকটা একটু বুঝাই। সংখ্যাবাচকটা হচ্ছে, ধরো আমি বললাম যে 1 টাকা, এখন টাকার পরিমাণটা কি 1, তাহলে 10 টাকা। এই যে দেখো টাকার বিশেষণ কি 10। ক্রমবাচক কি? ক্রমবাচকটা হচ্ছে এরকম হবে, যেমন ধরো প্রথম দিন, তাহলে এই যে দিনের বিশেষণ কে প্রথম, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, দ্বাদশ, একাদশ, ত্রয়োদশ, এগুলো হচ্ছে ক্রমবাচক। 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো হচ্ছে সংখ্যাবাচক। পরিমাণবাচক হচ্ছে যেটা দ্বারা পরিমাণ বুঝাবে, আধা কেজি চাল, ঠিক আছে, তারপর হচ্ছে 2.5 কেজি ডাল, এগুলো হচ্ছে কি পরিমাণবাচক। এইবার আসো অংশবাচক, অর্থাৎ যেটা দ্বারা অংশ বুঝাবে। যেটা দ্বারা কি বুঝাবে বলো? অংশ বুঝাবে, অর্থাৎ যেটা দ্বারা কোনো জিনিসের অংশ বুঝাবে সেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে অংশবাচক। আবার বলতেছি, যেটা দ্বারা কোনো জিনিসের অংশ বুঝাবে সেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে অংশবাচক। অংশবাচকটার সাথে একটু কনফিউশন তৈরি হবে, আমি অংশবাচকটা তোমাদেরকে একটা মিনিট একটু পরে একটু দেখাচ্ছি। আগে অংশবাচকটা একটু স্কিপ করো, এটা একটু পরে বুঝাচ্ছি, কারণ অংশবাচক আর পরিমাণবাচকের ভিতরে প্যাচ লাগবে। উপাদানবাচক, এটা খুব সহজ, যেমন খেয়াল করে দেখো পাথুরে মূর্তি। এখন মূর্তির পরিমাণ কি বলতো? মূর্তি কি দিয়ে তৈরি করা হয়েছে? পাথর দিয়ে, তার মানে এটা হচ্ছে উপাদানবাচক বিশেষণ। ধরো আমি বললাম যে কাঠের দরজা, তাহলে দরজার উপাদান কি বলতো? কাঠ, তার মানে এই কাঠ, এটা হচ্ছে কি উপাদানবাচক বিশেষণ। প্রশ্নবাচক বিশেষণ, যেটা দ্বারা প্রশ্ন করা বুঝায়, যেমন খেয়াল করে দেখো কেমন ছেলে, এই যে কেমন, কেন, এগুলো দ্বারা প্রশ্ন করা বুঝায়, এই জন্য এগুলো হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ। নির্দিষ্টতা বা জ্ঞাপক বিশেষণ, অর্থাৎ যে বিশেষণটা দ্বারা নির্দিষ্ট করে কোনো জিনিসকে বুঝায়, যেমন দেখো এই ছেলে, তাহলে ছেলেকে নির্দিষ্ট করে দিছে এই ছেলে। এই ছেলে মানে কি? তুমি ছেলেটাকে দেখাই দিছো এই ছেলে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ। এবার বলো বুঝছো কিনা ভাইয়া, বলো তো। মেনশন দেওয়ার জন্য একটা গার্লফ্রেন্ড লাগবে। তুই ক্লাসে এসে এই কথা কেন করলি রে বাবা? তুই কি পুরুষ মানুষ যে তোর গার্লফ্রেন্ড লাগবে? তোর কিছু আছে? মানে তোর তো পার্সোনালিটি নাই, আমি সেটা বলছি আর কি। যে ক্লাসে এসে যে যে ছেলে এরকম কথাবার্তা বলে একটা পাবলিক ক্লাসে এসে, তো তোমার তো নাই পার্সোনালিটি, তো তোমার গার্লফ্রেন্ড কিভাবে থাকবে বলো? আচ্ছা বলো বুঝছো কিনা ভাইয়া, বলো তো। বুঝছো? একটু কেউ যদি কোনোটা যদি নাও বুঝো তাহলে বলো, আমি আরেকবার যেগুলো বুঝাইছি আর কি, যেগুলো বুঝাইছি এগুলো তোমার আমার মনে হয় যে তোমরা বুঝতে পারো। এইবার আসো খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা যে জিনিসটা বুঝবো, মানে যেটা তোমাদেরকে আমি এখন পড়াবো, হ্যাঁ, এটা হচ্ছে অংশবাচক। এবার আসো অংশবাচকের ভিতরে আমি তোমাদেরকে একটু বুঝাই, ব্যাপারটা ভালো করে বুঝাই। অংশবাচক কি? অংশবাচক হচ্ছে, ধরো খুব 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 ভালো করে খেয়াল করো, ধরো আমি বললাম যে, ধরো নেটে সমস্যা হচ্ছে নাকি? ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, ধরো আমি বললাম যে 16 আনা দখল। এখন এই যে দেখো 16 আনা দখল, এখন এই 16 আনা দখল, এই যে 16 আনা, এটা হচ্ছে অংশবাচক। কেন এটা অংশবাচক? ধরো এই যে একটা জমি, এই জমির আমি 16 আনা দখল করে ফেলেছি, তার মানে আমি একটা অংশ দখল করছি। কিংবা ধরো এই একটা জমি, এটা 16 আনা, এটা আমি দখল করছি, তাহলে একটা অংশ আমি দখল করছি। তাহলে অংশবাচকটা হচ্ছে যেটা দ্বারা একটা নির্দিষ্ট একটা অংশকে বুঝাবে। এখন অনেকের প্রশ্ন হতে পারে, ভাইয়া 16 আনা এটা পরিমাণবাচক কেন হলো না? এখন বলো তো 16 আনা এটা পরিমাণ কেন হবে? 16 আনা দখল মানে বুঝাচ্ছে যে আমি একটা অংশ দখল করছি। অংশবাচকটা ওয়ান কাইন্ড অফ পরিমাণবাচক, তবে সেটা নির্দিষ্ট অংশকে বুঝায়। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি বলো তো এবার? ওকে, ক্লিয়ার? আচ্ছা, এইবার বিশেষণ পদ থেকে কিন্তু পরীক্ষাতে অনেক বেশি পরিমাণ প্রশ্ন আসে। ওকে, ভেরি গুড। এইবার চলো আমরা একটু দেখি, তাহলে আমরা একটু দেখি। এই যে দেখো বরিশাল বোর্ড, আমরা প্রথম প্রশ্ন আজকে সলভ করবো, বরিশাল বোর্ড 2019। তো বরিশাল বোর্ড 2019 এখানে বলছে নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো। দেখো নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো, একটু বলো তো, দেখো পারো কিনা।
নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো। দেখো, নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো। এখন তোমরা এখান থেকে অনুচ্ছেদ আছেন তো ভালো ছেলে মেয়ে, হ্যাঁ, কিছু আলাপের পর দেখিয়ে সাফেদ দেওয়ালে, মানে ছেলে মেয়ে, এটা দ্বারা বোঝা যায় যে ছেলে মেয়ে ভালো আছে। কিছু আলাপের পর দেখিয়ে সাফেদ দেওয়ালে শান্ত ফটোগ্রাফারটিকে বলল জিজ্ঞাসু অতিথিকে, বললাম জিজ্ঞাসু, এটা হচ্ছে জিজ্ঞাসু অতিথি। আচ্ছা দেখো, খেয়াল করো, একটু দ্রুত দ্রুত ভাইয়া প্লিজ এভরিওয়ান। দেখো এখন এটা একটু ভালো করে বুঝো, এটা একটু ভালো করে বুঝো। আচ্ছা, এই প্রশ্নের উত্তর করার আগে তোমাদেরকে আরেকটা কনসেপ্ট দিই। যেমন আচ্ছা তোমরা বলো তো, এই যে ভালো, এটা কি বিশেষণ নাকি বিশেষণ? বলো এটা কি? ভালো যে পদটা আছে, এই পদটা কি বলো তো? এটা কি বিশেষণ নাকি এটা বিশেষণ? বলো কি হবে? অবশ্যই এই ভালোটা এটা একটা বিশেষণ পদ। এটা কি? এটা বিশেষণ। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা বিশেষণ পদ। এখন মজার ব্যাপার হচ্ছে, বিশেষণ পদ, এই যে বিশেষণ পদটা আছে তার মনে হলো যে আমি আর বিশেষণ থাকবো না, আমার বিশেষণ থাকতে ভাল লাগতেছে না, আমি বিশেষণ থাকবো না, আমি এখন বিশেষ্য হব। কি হবে বলো? আমি এখন বিশেষ্য হব। তখন সে যে কাজটা করলো, সে বললো আচ্ছা এবার আপনি বলেন। ধরেন আমি বললাম, খেয়াল করো, আমি বললাম যে ভালো ছেলে, দেখো ভালো ছেলে পাওয়া কঠিন। এই যে দেখো, ভালো ছেলে পাওয়া কঠিন, এই বাক্যে ভালো এটা কি? এটা বিশেষণ, মানে কি? অ্যাডজেক্টিভ। এখন এটা নিঃসন্দেহে এটা একটা অ্যাডজেক্টিভ, কেননা এটা ছেলেকে বিশেষায়িত করছে। এবার এই ভালো, তার মনে হলো আমি সারা জীবন অ্যাডজেক্টিভ মানে বিশেষণ না, আমি এবার আর বিশেষণ থাকবো না, আমি বিশেষণ ঠিক আছে, আমি বিশেষণ সেটা ঠিক আছে, বাট আমি এবার বিশেষ্য হব। অর্থাৎ সে নিজেকে দাবি করে যে সে একটা বিশেষ্য, এটা মাঝে মধ্যে সে করবে। অর্থাৎ সে দাবি করে যে আমি মনে মনে কি, বুঝতে পারতেছ? হ্যাঁ, তো সে মনে মনে কি অনেক কিছু ভাবে। এইবার আমরা একটু দেখি। ধরো আমি বললাম আপন ভালো সবাই চায়, আপন ভালো সবাই চায়। আচ্ছা বলো তো, এই ভালো এটা কি কাউকে মডিফাই করে? কে ভালো কি ভালো কোনো কথা বলছে? আপন ভালো সবাই চায় মানে নিজের ভালো সবাই চায়। এখন এইখানে কি বলছে? কে ভালো, কি ভালো, কোনটা ভালো, কোন কিছু ভালো, কোনো কিছু বলছে না। তার মানে এই যে ভালো, এটা কিন্তু এখানে কাউকে মডিফাই করতেছে না, মানে কাউকে বিশেষায়িত করতেছে না। তো যেহেতু সে কাউকে বিশেষায়িত করতেছে না, কাজে সে কিন্তু বিশেষ্য। সে কি বলো? বিশেষ্য। তাহলে এই ভালো, সে নিজেকে দাবি করে সে বিশেষণ, কিন্তু মাঝে মধ্যে সে বলে আমি মনে মনে বিশেষণ, আমি উপর দিয়ে বিশেষ্য। কথা কি বুঝতে পারছো? তাহলে আমাদের শরীর যেমন শরীফা হয়ে যায়, আমাদের বিশেষণগুলো মাঝে মধ্যে কি হয়ে যায়? বিশেষ্য হয়ে যায়। কথা কি বুঝতে পারছি? আরো খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ, এরকম আরো অনেক উদাহরণ আছে। যেমন খেয়াল করে দেখো, মন্দ এটা কিন্তু একটা বিশেষণ। তাহলে আমি বললাম যে মন্দ লোকে এসব বলে। এই যে দেখো, আমি বললাম মন্দ লোকে এসব বলে। এখন মন্দ এটা বিশেষণ, কারণ এটা লোককে বিশেষায়িত করছে। এখন আমি বললাম যে এখানে মন্দের কি, এই যে দেখো আমি বললাম এখানে মন্দের কি, এই মন্দ কি কাউকে মডিফাই করছে? এই মন্দ কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে না। তার মানে এই যে মন্দের, এই মন্দের এটা কিন্তু এবার বিশেষ্য। তাহলে এখানে বুঝলাম যে দেখেই তুমি আসলে উত্তর করে দিবা, এবং বর্তমান সময় দেখেই তুমি কাউকে বলে দিলা যে তুমি শরীফা, কিন্তু তলে তলে সে আসলে দেখা যাচ্ছে শরীফ। এটা কিন্তু হচ্ছে, তুমি কাউকে দেখলা যে সে শরীফ, কিন্তু মনে মনে সে আসলে দেখা গেল যে শরীফা। তার মানে বাহিরে থেকে দেখে জিনিসটা আমাদেরকে আইডেন্টিফাই করে দিলে হবে না। এই যে ভালো, এই ভালো তুমি দেখেই ওই যে চেক করো নাই, তুমি যে চেক করো নাই, চেক করছো না। চেক করা মানে কি বুঝাচ্ছি? কোন চেক? মানে চেক করা বলতে বুঝাচ্ছে তুমি আসলে বাক্যটা পড়ে জিনিসটা বুঝছো কিনা। এখন তুমি তো উত্তর করে দিলে এটা বিশেষণ, কিন্তু ভাই এটা তো বিশেষ্য। আছেন তো ভালো, আছেন তো ভালো, এই ভালো কে ভালো, কি ভালো, কোনো কিছু বলছে না। বাংলাদেশের অধিকাংশ গাইড বইতে এটাকে বিশেষণ হিসেবে ধরা হয়,
কিন্তু বাক্যে ব্যবহার হয়ে এটা সে কি হয়ে গেছে বলো, সে কি হয়েছে বলো তো, সে বিশেষ হয়ে গেছে। হ্যাঁ, কথা কি বুঝতে পারছো? তো সেই হিসাবে আমরা আসলে এটাকে, আমি পার্সোনালি এটাকে আমি পড়াই না। এখন এখানে কথা আছে, সাধারণত এরকম যখন বলো অমুক পদ নির্ণয় করো, তমুক পদ নির্ণয় করো, মিনিমাম 5টা পদ, মিনিমাম 5টা পদ হবে, মিনিমাম 5টা পদ। বাংলাদেশের যত বোর্ড পরীক্ষা হয় সবগুলোতে এরকম মিনিমাম 5টা পদ। এবার দেখো আমরা দেখি কিছু, এটা আলাপের মানে আলাপের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। কেমন আলাপ? কিছু আলাপ, এটা বিশেষণ। সাফেদ মানে হচ্ছে সাদা, এটা বিশেষণ, এটা দেওয়ালকে মডিফাই করছে। শান্ত ফটোগ্রাফার, তাহলে শান্ত, এটা আরেকটা বিশেষণ। জিজ্ঞাসু, জিজ্ঞাসু মানে হচ্ছে মানে জিজ্ঞেস করতে চায় এরকম আর কি। তাহলে কেমন অতিথি? জিজ্ঞাসু অতিথি, এটা আরেকটা। এখন দেখো উত্তর হয়েছে 4টা। তার মানে প্রশ্নকর্তা সেই হিসেবে বলতেই পারি যে এটাকে আসলে বিশেষণ হিসাবে ধরছে। কথা কি বুঝতে পারতেছ? তো তুমি চাইলে এটাতে 4টা দিতে পারো, তবে 4টা দিলেও যে ভুল হবে এরকমটা না। এটা জন্মগতভাবে এটা বিশেষণ, কিন্তু বাক্যে ব্যবহৃত হয় এটা আসলে বিশেষ হয়েছে। ওকে, ফাইন। তো এই প্রশ্নের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো। একই রকম প্রশ্ন আমাদের, চলো আমরা 2 নম্বর প্রশ্ন সলভ করি। এটা আসছে ঢাকা বোর্ড 2017। তো এখানে বলছে যে নিম্নলিখিত অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করে। এবার তুমি এখান থেকে বিশেষণ পদ খুঁজো, বলো। দ্রুত দ্রুত ভাইয়া। দ্রুত। এটা কি পুরো লেখা লাগবে এক্সামে? না, খালি এই যে এরকম উত্তর লিখে জাস্ট বিশেষণগুলো লিখে দিবা, দ্যাটস ইট। আচ্ছা, খেয়াল করো। অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও আমি বলতে চাই না, অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করো, অপরকে একটুখানি সুখ দাও, অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বলো, পথের অসহায় মানুষটির দিকে করুণ কটাক্ষ নিক্ষেপ করো, তাহলেই অনেক হবে। করুণ কটাক্ষ নিক্ষেপ করো, তাহলে দেখো এখানে পারো কিনা। পারবা? দেখো তো। আচ্ছা দেখো, অপরের ক্ষুদ্র ক্ষুদ্র, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখকে বিশেষায়িত করছে এটা, তাই না? তার মানে এটা কি বিশেষণ? অপরকে একটুখানি সুখ দাও, সুখটা কিন্তু বিশেষ্য, সুখী এটা বিশেষণ। তুমি বলতে পারবা না রহিম সুখ, কিন্তু তুমি বলতে পারবা রহিম সুখী। তার মানে একটুখানি, এটা সুখকে মডিফাই করছে, এটা বিশেষণ। একটুখানি মিষ্টি কথা, এই যে কথাকে বিশেষায়িত করছে মিষ্টি, কেমন কথা? মিষ্টি কথা। আবার কেমন মিষ্টি এটা সম্পর্কে, মিষ্টি কতটুকু মিষ্টি এটা সম্পর্কে আবার তথ্য দিচ্ছে একটুখানি। তো কাজে এখানে দুটোই কিন্তু বিশেষণ। তাহলে পথের অসহায় মানুষটি, ঠিক আছে, তাহলে পথের অসহায় মানুষটি কেমন অসহায়, তাহলে মানুষটা সম্পর্কে তথ্য দিছে। করুণ কটাক্ষ, কেমন কটাক্ষ? করুণ কটাক্ষ। তার মানে এগুলো হচ্ছে আমাদের বিশেষণ পদ। ওকে, এবার বলো তো ঢাকা বোর্ড 2017-তে আমরা যে প্রশ্নটা আসছে এটা বলো। অর্থাৎ তোমরা বুঝতে পারতেছো, একটা প্রশ্ন আসবে বিশেষণ পদ কাকে বলে, কত প্রকার, কি কি, আর একটা হচ্ছে এরকম অনুচ্ছেদ থেকে তোমাকে বিশেষণ পদ খুঁজে বের করতে হবে। বুঝছো? ভাই উত্তরগুলো কিভাবে দিতে হবে, এই যে উত্তর লিখবা, এত নং প্রশ্নের উত্তর লিখে এরপরে এই যে বিশেষণগুলো লিখে দিবা, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র এরকম, হ্যাঁ, তারপর হচ্ছে কি একটুখানি, এরকম জাস্ট লিখে দিবে, এক লাইনের উত্তর শেষ। তোমাকে পুরো অনুচ্ছেদ কোনো কিছু লিখতে হবে না। ঠিক আছে, বুঝছো? এইবার চলো আমরা একটু আরেকটা প্রশ্ন সলভ করি। বিশেষণ পদ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে পরীক্ষাতে প্রশ্ন আসে। এবার আমরা সলভ করব যশোর বোর্ড 2017। নিম্নলিখিত অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো। খেয়াল করো, নিম্নলিখিত অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো। এখন ভাইয়া সাউন্ড ডাবল শোনা যাচ্ছে, সাউন্ড তো ঠিক আছে,
এখন এইটা একটু সলভ করো। কথা বলিও না ভাইয়া, প্রচুর মানে পড়াশোনার থেকে বাহিরের কমেন্ট বেশি আসতেছে। আমি চাই না যে আমি কাউকে একদম 3 দিনের জন্য মিউট করে দিব। হ্যাঁ, পড়াশোনার থেকে বাহিরের কমেন্ট বেশি আসতেছে। আদি কবি বাল্মীকি একদিন কাক ঢাকা ভোরে, কাক ঢাকা ভোরে মানে হচ্ছে কাক ডাকতেছে এরকম ভোর। ভাইয়া কয়টা আনসার লেখা লাগবে? তোমাকে কিন্তু বলে নাই যে 5টা বিশেষণ খুঁজে বের করো, 6টা বিশেষণ খুঁজে বের করো। কাজে তোমাকে সবগুলো মানে পুরো প্যাসেজ থেকে সবগুলো বিশেষণ পদ খুঁজে বের করবে। আর তোমাকে যদি কয়টা বের করতে তাহলে তোমাকে বলেই দিবে 5টা বের করো, 6টা বের করো। তোমাকে কিন্তু এখানে কয়টা বলে নাই, কাজে তুমি এখানে সবগুলো লিখবা। তো খেয়াল করো, আদি কবি, তাহলে কবি কেমন কবি দেখো, আদি কবি। হ্যাঁ, তাহলে এই যে বাল্মীকি সম্পর্কে তথ্য দিচ্ছে, এটা হচ্ছে কি আদি কবি। বাল্মীকি কেমন কবি? আদি কবি। এখানে আদি কবি লিখলেও উত্তর হবে, কারণ বাল্মীকিকে বিশেষায়িত করতেছে। আবার তুমি যদি বলো কবিকে বিশেষায়িত করতেছে, তাইলে আদি, অর্থাৎ তুমি দুটোই লিখতে পারো। আদি কবি বললেও ভুল হবে না, আদি বললেও ভুল হবে না। একদিন কাক ঢাকা ভোরে, তাহলে ভোর কেমন ভোর? কাক ঢাকা ভোর। ঠিক আছে? আচ্ছা, আবার এই ভোরের বিশেষণ কিন্তু একদিনে হয়। আমরা ওই যে দেখি যে সংখ্যাবাচক বিশেষণ। তাহলে দেখো এই যে ভোর, কয়টা ভোর বা কাক ঢাকা ভোর, পুরোটাকে কিন্তু আবার একদিন বিশেষায়িত করে, কাক ঢাকা ভোর। তাহলে কয়টা কাক ঢাকা ভোর? একটা বা একদিন। ঠিক আছে? আচ্ছা, এখানে না একদিন হবে না, দুঃখিত, একদিন হবে না, কারণ একদিন এটা অন্যকে মানে এটা বিশেষায়িত করার মতো এটা কোনো পদ বসে নাই। ঠিক আছে, একদিন কাক ঢাকা ভোর একদিন না, মানে এটা এটা হচ্ছে না, এটা ভোরকে বিশেষায়িত করতেছে, এটা হচ্ছে না। আচ্ছা, এইবার দেখো সবুজ ঘাসের উপর, তাহলে ঘাসকে বিশেষায়িত করতেছে কে? সবুজ। আনমনে বসে গাছের ঢালে বসা চঞ্চল দুটি সাদা বক। এখানে অনেকগুলো বিশেষণ আছে, যেমন এই যে বকের বিশেষণ সাদা হয়, বকের বিশেষণ দুটি হয়। কয়টি বক? 2টি বক। হ্যাঁ, কেমন বক? চঞ্চল বক। মানে বক সহ 3টে এখানে বিশেষণ হয়, চঞ্চল, দুটি, সাদা। বক ও বকের দিকে তাকাচ্ছিল, এমন সময় একজন শিকারী, এই যে শিকারী সম্পর্কে তথ্য দিচ্ছে একজন, এখানে একজনটা বিশেষণ। নিচ থেকে সোনালী রঙের, তাহলে কেমন রং? সোনালী রং। এই যে সোনালী, এটা একটা বিশেষণ। তীর নিক্ষেপ করলেন একটি বকের দেহে, তীর বিদ্ধ হলো। বেখেয়ালি কবি, তাহলে কবি কেমন কবি? বেখেয়ালি কবি। বললেন 2টো শ্লোক, তাহলে এই যে শ্লোক সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। শ্লোক মানে ছন্দ, তাই না? এভাবেই প্রথম কবিতার জন্ম, তাহলে কবিতা সম্পর্কে তথ্য দিচ্ছে প্রথম। অনেকগুলো বিশেষণ পদ। এবার বলো বুঝছো কিনা? তো আমরা 3 নাম্বার অলরেডি আমরা 3টা বোর্ড কোশ্চেন সলভ করে ফেলেছি ক্লাসে। বকের হবে না ভাই, বক তো নাম, বক তো একটা পশুর নাম, এটা কিভাবে বিশেষণ হয় বলতো? আমি কি বুঝাইতে পারছি ভাইয়া বলতো? আচ্ছা, আবার বলছি কয়টা বিশেষণ এখানে, এটা মেনশন করে নাই, তোমাকে বলে দিবে। যদি বলে যে অনুচ্ছেদ থেকে 5টা বিশেষণ খুঁজে বের করো, তখন তুমি এক্সাক্ট 5টাই লিখবা। বাট তোমাকে কিন্তু এখানে বলে নাই, এখানে তোমাকে বলে নাই যে কয়টা বিশেষণ। ওকে, আচ্ছা, তো চলো এবার আমরা, তোমরা কি বুঝতে পারছো? আমাকে একটু বলো তো ভাইয়া। ওকে, ফাইন। এইবার আসো, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে আবেগ। কি পড়বো বলতো? আবেগ। এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই আবেগটা থেকে আমাদের 2 ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসবে। কি কি বলো? প্রথমত হচ্ছে আবেগ কাকে বলে। দাঁড়াও, আমি এখন সবগুলোর ব্যান করে দিব। আমি বারবার বলতেছি যে ক্লাসে দেরি করে ফেলছি। সুমাইয়া ইসলাম, এখন তোমাকে কি আমি মানে ফুল দিয়ে বরণ করব? দেরি করে আইসো, তুই তো এমনিতেই অপরাধী। আইসা ক্লাসে গুপটি মেরে মন চাইলে ক্লাস করবা, নাহলে চলে যাবা। এটা আবার সবাইকে মানে সগৌরবে এটা জানানোর দরকার কি? আমি দেরি করে আসছি মানে খুব মহান কাজ করে ফেলছো নাকি? এই যে আরেক পোলা, ও আবার গিয়ে ওর আবার রিপ্লাই দেয়, মহান কাজ করে ফেলছে। ভাই, শুদ্ধ আর বিশুদ্ধ শব্দের ভিতর পার্থক্য? কোনো পার্থক্য নাই। শুদ্ধ শুদ্ধ, বিশুদ্ধ শুদ্ধকে আরো অধিকতর গুরুত্ব দিতে বিশুদ্ধ শব্দ ব্যবহার করা হয়। শুদ্ধ পানি বলে না, বিশুদ্ধ পানি বলে। বুঝতে পারছো? মানে দুটার প্রয়োগ আলাদা। যেমন তোমাকে এখানে বললো শুদ্ধ বানান লিখো,
কিন্তু কখনো লিখবে না বিশুদ্ধ বানান লিখো, দুটো শব্দই এক, কিন্তু শুদ্ধ থেকে বিশুদ্ধটা আরো বেশি গুরুবার বহন করে এমন শব্দ। হ্যাঁ, শুদ্ধ বাতাস বলে না, বিশুদ্ধ বাতাস বলে। শুদ্ধ আবহাওয়া বলে না, বিশুদ্ধ আবহাওয়া বলে। শুদ্ধ পানি বলে না, বিশুদ্ধ পানি বলে। আর শুদ্ধ এটা সাধারণত ভুল ক্ষেত্রে, ভুলের ক্ষেত্রে এটার বিপরীত শব্দ হিসাবে শুদ্ধ ব্যবহৃত হয়। ঠিক আছে? আচ্ছা, বাহিরের প্রশ্ন করিও না, এগুলো বাহিরের প্রশ্ন, পড়াশোনার রিলেটেড প্রশ্ন করো। এইবার চলো আমরা পড়বো আবেগ। আবেগ, ইমোশন। আমাদের প্রত্যেকের ভিতরে আবেগ, ইমোশন কাজ করে, করে না? বলো, আছে না নাই? আছে। স্বাভাবিক কথার থেকে কথাকে আরো বেশি আবেগ প্রবণ করে তোলার জন্য আমরা আবেগ শব্দ ব্যবহার করে থাকি। আমরা কি করে থাকি? আবেগ শব্দ ব্যবহার করে থাকি। ওকে, তাহলে আবেগ সূচক শব্দ হচ্ছে এমন কিছু শব্দ যে শব্দ মানুষের দুঃখ, কষ্ট, হর্ষ, আনন্দ, করুণা ইত্যাদি যে সকল শব্দগুলো প্রকাশ করে থাকে সেগুলোকে বলা হয়, সেগুলো হচ্ছে আবেগ শব্দ। সেগুলো কি শব্দ? আবেগ শব্দ। কি শব্দ বলতো? আবেগ শব্দ। যেমন খেয়াল করে দেখো, ধরো বললাম যে ওগো, হ্যাঁ, এদিকে দেখে যাও। ঠিক আছে, এদিকে দেখে যাও। এখন এই বাক্যে বলতো মূল বাক্যটা কি? বলো, মূল বাক্যটা হচ্ছে এদিকে দেখে যাও। এদিকে দেখে যাও, এটা হচ্ছে মূল বাক্য। এখন এই বাক্যের সাথে এই যে ওগো, এটা কিন্তু আবেগ শব্দ, ওগো। এখন দেখো এই ওগো এই বাক্যটাকে তুমি যদি নাও বলো এই অংশটাকে, তবুও বলবা এদিকে, এদিকে দেখে যাও, এটা বললেই হয়। তুমি যদি বলো এদিকে দেখে যাও, যথেষ্ট। এই যে ওগো বললা, এরকম প্রতিনিয়ত অনেকগুলো শব্দ যেগুলো বাক্যে ব্যবহার না করলেও বাক্য সঠিক উত্তর দেয়, সঠিক অর্থ দেয়, তবু আমরা ব্যবহার করি কেবল আবেগ প্রকাশের জন্য। বুঝছো? তাহলে তুমি কাউকে ডাক দিলে ওগো এদিকে দেখে যাও, এখন সে আসছে তোমাকে দেখার জন্য। সে কি আসছে? তোমাকে দেখার জন্য। দেখে, সে তোমাকে দেখে বললো, ইস তুমি যে কি দুষ্ট। দেখো, এই যে তুমি যে কি দুষ্টু, তাহলে তুমি বসে বসে কোনো একটা দুষ্টামি করতেছ। এখন সে বললো, ইস তুমি যে কি দুষ্ট। এই যে দেখো, ইস, এটা আবেগ শব্দ। এটা কি? বলো, এটা আবেগ শব্দ। এরকম অনেক আবেগ শব্দ আছে। আরো হতে পারে, যেমন বললাম যে যা, হ্যাঁ, তুমি এমন কেন। এই যে দেখো, তুমি এমন কেন। তাহলে এই যে দেখো এখানে যা, এটা কি? আবেগ শব্দ। অনেকগুলো আবেগ শব্দ এরকম আছে। যেমন হতে পারে সাবাস, তোমার থেকে এত প্রত্যাশা ছিল না, এত প্রত্যাশা ছিল না। তাহলে দেখো তুমি এমন একটা কাজ করছো যেটা সে কল্পনাই করতে পারে না, তখন তোমাকে বললো সাবাস, এটা আবেগ শব্দ। যেমন বলা হলো উফ বড্ড ব্যথা পেয়েছি, এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার আসছে। তাহলে উফ বড্ড ব্যথা পেয়েছি, তাহলে এই যে বড্ড ব্যথা পেয়েছি এটা হচ্ছে কি? আমার মূল বাক্য। এই উফ এটা হচ্ছে কি? আবেগ শব্দ। তাহলে হোপফুলি আমরা কনসেপ্টটা ধরতে পারছি যে আসলে আবেগ শব্দগুলো কেমন হয়, বা বাক্য থেকে এরকম আবেগ শব্দগুলো আমরা নির্ণয় করতে পারবো কিনা। আমি কি বুঝাইতে পারছি বলো তো ভাইয়া? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা চলো এইবার আমরা একটু ব্যাপারটা একটু দেখি। তো দেখো, যেসব শব্দের সাহায্যে মনের নানা ভাব বা আবেগ প্রকাশ করা হয় সেগুলোকে আবেগ শব্দ বলে। খুব সহজ। এ ধরনের শব্দগুলো বাক্য অন্য পদের সঙ্গে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ব্যবহৃত। আমরা দেখেছি এগুলো বাক্যের নির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ করে না এবং এগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয়। এইবার চলো আমরা এগুলোর একটু যে টাইপ বা আমাদের যে ক্লাসিফিকেশন যেটা আছে আমরা সেগুলো একটু পড়ি। তো প্রথমত হচ্ছে সিদ্ধান্তবাচক আবেগ। সিদ্ধান্তবাচক আবেগ মানে হচ্ছে যে আবেগটা দ্বারা তুমি সিদ্ধান্ত নাও। যেমন আমি বললাম যে হ্যাঁ আমি যাব, এই যে হ্যাঁ এটা সিদ্ধান্তবাচক আবেগ। এর পাশে প্রশংসা সূচক আবেগ, অর্থাৎ যেটা দ্বারা প্রশংসা করা হয়। এমন যে একটা আগে আমরা বলছি সাবাস, এটা দ্বারা প্রশংসা, বাহ বাহ চমৎকার খেলেছ। এই যে বাহ এটা হচ্ছে কি? প্রশংসা সূচক আবেগ। বুঝছো? তো যদিও তোমাদের বইতে আসলে এইগুলো অনেক ধরনের আবেগ দেওয়া থাকে, বাট সবগুলো মোটামুটি একই জিনিস, তোমরা দেখলেই হচ্ছে পারবা। আচ্ছা এরপর আসো, আমি অনেকগুলো একটু র্যান্ডমলি বুঝাই, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। যেমন দেখো করুণা আবেগ, যেমন আমি বললাম যে হায় হায়, হায় হায় বেচারার কি অবস্থা। এই যে হায় হায় এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে করুণাবাচক আবেগ।
এটা কি করুণাবাচক আবেগ। এরপর আসো বিস্ময়সূচক আবেগ। আরে, যেন তুমি কাউকে আরে এখনো মরিসনি তুই, তার মানে তুমি ভাবছো যে সে মরে গেছে, কিন্তু তুমি তাকে দেখার পর তুমি আরে এখনো বেঁচে আছিস। এই যে আরে, এটা হচ্ছে কি বিস্ময়সূচক আবেগ, অর্থাৎ এটা দ্বারা বিস্ময় মানে কি, এটা দ্বারা আশ্চর্যজনক কোনো কিছু বুঝায়, বুঝছো। এরপর হচ্ছে ভয় বা আতঙ্কবাচক আবেগ। ভয় বা আতঙ্কবাদ, যেমন খেয়াল করে দেখো, যেমন আমি বললাম দেখো এই যে হ্যাঁ কি ব্যথা পেয়েছি, হ্যাঁ কি জঘন্য, ঠিক আছে, তাহলে এগুলো কি বলতো আতঙ্কবাচক। কিংবা আরো হতে পারো কি বিপদেই না পড়লাম, তাহলে এগুলো কি বলো, ভয় বা যন্ত্রণাবাচক আবেগ। কথায় ভয় বা যন্ত্রণাবাচক আবেগ। এরপর হচ্ছে বিরক্তিবাচক আবেগ, অর্থাৎ আবেগটা এমন হবে যে তুমি খুব বিরক্তি, তুমি বললা ছি ছি তুমি এত নীচ, ছি ছি তুমি এত নীচ, কি বললা যে ছি ছি তুমি এত নীচ, এটা হচ্ছে কি বলো, বিরক্তি আবেগ। তাহলে হোপফুলি তোমরা আবেগগুলো বুঝতে পারছো। বাকি আছে একটা, বাকি আছে দুইটা, সম্বোধন আবেগ। সম্বোধন আবেগ হচ্ছে কাউকে আহ্বান করা, কাউকে ডাকা, সম্বোধন করা। যেমন বললা ওহে, ওগো, ওরে, এগুলো দ্বারা কি সম্বোধন করা হয়, হ্যাঁ। অথবা বললা হে রহিম, এটা দ্বারা তাকে সম্বোধন করছো, হে করিম, এগুলো হচ্ছে কি সম্বোধন আবেগ। এরপর আসো 8 নাম্বার, অলংকারিক আবেগ, অর্থাৎ যেটা সিদ্ধান্ত বুঝাবে না, প্রশংসা বুঝাবে না, বিরক্তি বুঝাবে না, ভয় বুঝাবে না, কোনো কিছুই বুঝাবে না, যেটা এমনিই বসে, যেটা নির্দিষ্ট কোনো অর্থই নাই, সেটা হচ্ছে অলংকারিক আবেগ। যেমন দেখো যাগ্গে, হ্যাঁ যাগ্গে, সে আরেকদিন বলবো, এই যে দেখো যাগ্গে, এটা কোনো নির্দিষ্ট, এই বাকি উপরে 7টার সাথে কোনোটার সাথে এটা কোনো মিল নেই, কাজে এটা হচ্ছে কি অলংকারিক আবেগ। এবার বলো বুঝছো কিনা, বলো বলো ভাইয়া বুঝছো কিনা। লাস্টেরটা আবার বলেন। লাস্টেরটা বলছি যেটা নির্দিষ্ট কোনো অর্থই দেয় না, যেমন এগুলো কিন্তু একটা অর্থ দেয়, হয় সিদ্ধান্ত, না হলে প্রশংসা, না হলে বিরক্তি, অর্থাৎ যেটা কোনো অর্থই দেয় না। ঠিক আছে, তাহলে আশা করি আমাদের আবেগ শব্দ যেটা, সেটা আমাদের মোটামুটি ক্লিয়ার। ওকে, এইবার চলো আমরা একটু পড়বো সর্বনাম। কি পড়বো বলো, সর্বনাম। এখন সর্বনাম কি, সর্বনামের সংজ্ঞা কি, এখান থেকে প্রশ্ন দুই ধরনের আসতে পারে। একটা হচ্ছে সর্বনাম কাকে বলে, কতবার। আজকে আমরা এটা পড়েই আমরা হচ্ছে আমাদের ক্লাস শেষ করব, সো প্যারা নিও না, ভালো করে বুঝো। এখন সর্বনাম কি, যেটা নামের পরিবর্তে বসে সেটাই সর্বনাম। আমি বললাম যে রহিম ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, এই যে সে, এটা রহিমের পরিবর্তে বসছে, এটা হচ্ছে সর্বনাম। কথা কি বুঝতে পারছো, অর্থাৎ যেই পদ কোন নামের পরিবর্তে বসে সেটাই সর্বনাম পদ, যেই পদ কোন নামের পরিবর্তে বসে সেটাই সর্বনাম পদ। সহজ কথা। তাহলে নাম্বার 1 একটা হচ্ছে কি পুরুষ বা ব্যক্তিবাচক সর্বনাম, অর্থাৎ যেটা দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায়। যেমন খেয়াল করে দেখো আমি, এটা ব্যক্তিবাচক সর্বনাম। তারা, তুমি, হ্যাঁ সে, যে, যে যদি হয় না, তাহলে দেখো যেগুলো ব্যক্তির পরিবর্তে বসে সেগুলো ব্যক্তিবাচক। আমি, তুমি, তারা, আমাদের, তাদের, যাদের, এগুলো ব্যক্তিবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম মানে হচ্ছে যেটা দ্বারা নিজেকে বুঝায়। যেমন খেয়াল করে দেখো খোদ, যেমন খেয়াল করে দেখো নিজ, যেমন দেখো স্বয়ং, এগুলো দ্বারা কিন্তু অলওয়েজ নিজেকে বুঝায়। যেমন আমি স্বয়ং, আমি গিয়ে তাকে অনুরোধ করেছি, তার মানে স্বয়ং বলতে নিজেকে বুঝায়। তো যেটা দ্বারা নিজেকে বুঝায় সেটা হচ্ছে আত্মবাচক। এরপর হচ্ছে সমীপ্যবাচক, খেয়াল করো, এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে সমীপ্যবাচক। সামীপ্যবাচক, সামীপ্য মানে হচ্ছে কাছে, সমীপে, কাছে, অর্থাৎ এমন সর্বনাম যে সর্বনাম দ্বারা সমীপে, নিকটের কোনো জিনিসকে বুঝায়। যেমন বললাম যে এই কলম, এই যে এই কলম দ্বারা কি বলতো দূরের জিনিসকে বুঝায়, বলো এই কলম দ্বারা কি দূরের কলমকে বুঝায় না, এই যে কাছের, তার মানে নিকটে। এই সাইকেল, এই মোবাইল, তার মানে সেটা তোমার কাছে, এই জন্য এটা হচ্ছে কি সামীপ্যবাচক। আচ্ছা, এরপর হচ্ছে দূরত্ববাচক। তাহলে দূরত্ববাচক কি, যেটা দ্বারা দূরের কোনো জিনিসকে বুঝাবে। যেমন খেয়াল করে দেখো ওই, তাহলে এই, এটা হচ্ছে কাছের জিনিসকে বুঝায়, ওই এটা দূরের জিনিসকে বুঝায়। ওই কলম, আচ্ছা ওই কলম মানে কি, কলমটা কি কাছে না দূরে, দূরে। ওই লোক, ওই লোক মানে কি কাছের লোক, কাছের লোক হলো তো বলতে এই লোক, তার মানে দূরে। ওকে, এরপর হচ্ছে সাকল্যবাচক, অর্থাৎ যেটা দ্বারা সবাইকে বুঝায়, কম্বাইন। যেমন খেয়াল করে দেখো সকল, হ্যাঁ
এরপর হচ্ছে কি সবাই, সব, এগুলো হচ্ছে সাকল্যবাচক। এরপর হচ্ছে প্রশ্নবাচক, যেটা দ্বারা প্রশ্ন করা বোঝায়। যেই সর্বনামটা দ্বারা কি বুঝাবে বলো তো? প্রশ্ন করা বুঝাবে। কি, কেমন, এটা ওই যে অনেকটা তোমার প্রশ্নবাচক বিশেষণ পড়ছো না, এরকম। কথা বুঝতে পারছো? একটু পার্থক্য আছে, আমি তোমাদেরকে একটু বলি। যেমন কত মানুষ, এই যে দেখো কত মানুষ, এখন কত এটা কিন্তু প্রশ্নবাচক বিশেষণ। একটু ভালো করে বুঝো, প্রশ্নবাচক বিশেষণ আর প্রশ্নবাচক সর্বনামের ভিতরে পার্থক্য কি। কত মানুষ, এই যে দেখো কত মানুষ, এই কত মানুষ, এই কত, এটা কিন্তু প্রশ্নবাচক বিশেষণ, কারণ এটা মানুষকে মডিফাই করছে। কথা কি বুঝতে পারছো? আমি বললাম যে খেয়াল করো, ধরো আমি বললাম কেন এলে, এই যে কেন এলে, এইটা কিন্তু আর বিশেষণ হবে না, কারণ এটা এখন সর্বনাম, কারণ এটা এখন প্রশ্নবাচক। বুঝতে পারছো? তো দুইটা অবশ্যই আলাদা আলাদা থাকবে, একসাথে করে দিবে না, তো কাজে ঝামেলাও নাই। তাহলে যেটা দ্বারা প্রশ্ন করা বুঝায়। অনির্দিষ্টতাবাচক বিশেষণ, অর্থাৎ যেটা দ্বারা নির্দিষ্ট কোনো জিনিসকে বুঝায় না। যেমন আমি বললাম যে কিছু, এই যে কিছু, এটা কিন্তু অনির্দিষ্টবাচক বিশেষণ, সর্বনাম, সরি। যেমন আমি বললাম কিছু লোক, বাট কতজন লোক, দিস ইজ নট ফিক্সড। আমি বললাম চলো কোথাও ঘুরে আসি, বাট কোথাও ঘুরে আসবো, কিন্তু আমি কোন জায়গা থেকে ঘুরে আসবো, সিলেট, কক্সবাজার, মালদ্বীপ, কোথাও, কোন জায়গা, দিস ইজ নট ফিক্সড। তার মানে এটা হচ্ছে অনির্দিষ্ট জ্ঞাপক সর্বনাম। ব্যতিহারিক সর্বনাম, যেটা দ্বারা দুইটা পক্ষ বোঝায়। যেমন দেখো পরস্পর, এটা দ্বারা দুইটা পক্ষকে বোঝায়। পরস্পর, আমি বললাম যে আমরা পরস্পর মিলিত হয়েছি, তাহলে পরস্পর মিলিত হয়েছে, পরস্পর একসাথে হয়েছে, এটা দ্বারা দুইটা পক্ষ হবে। যেমন আমি বললাম যে আপোষে, এটা এখন আপোষে মানে কি, আপোষে মানে কি, আপোষে কি মানুষ কি আপোষ করে, নিজে নিজে নিজের সাথে আপোষ করে, না অন্য আরেকজনের সাথে? তো দুইটা পক্ষ থাকে। সংযোগ জ্ঞাপক বিশেষণ মানে সর্বনাম, যেমন যে, এটা সংযোগ করে। যেমন তুমি আমাকে বলেছিলে যে তুমি কাজটি করবে না, তাহলে এই যে এটা দুইটা বাক্যের মাঝে বসছে। এরপর হচ্ছে অন্যদিবাচক বিশেষণ, সর্বনাম, সরি, যেটা দ্বারা মানে অন্য, অন্যকে বুঝায়, অন্য, যেমন অন্য, অপর, হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে অন্যদিবাচক সর্বনাম। এইবার বলতো সর্বনামের ক্লাসিফিকেশনটা বুঝতে পারছো ভাইয়া? বলতো বলো। ভাইয়া খোদ কি? খোদ আত্মবাচক, খোদ মানে নিজে। আমি বললাম খোদ আমি গিয়েছি, খোদ আমি তাকে বলেছি। বলো তো বুঝছো কিনা? হ্যাঁ, এই যে পর, এটা অন্যদিবাচক, কারণ পর মানে অন্যকে বুঝায়, তার মানে এটা হচ্ছে কি অন্যদিবাচক। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? বলো তো। আচ্ছা, এইবার চলো আমরা একটু দেখি রাজশাহী বোর্ড 2016। রাজশাহী বোর্ড 2016 প্রশ্ন হচ্ছে নিচের অনুচ্ছেদ থেকে 5টি সর্বনাম, এই যে দেখো এখানে বলে দিছে যে 5টা সর্বনাম বের করো। তো কাজে এখানে তোমাকে সবগুলো বের করতে হবে না, জাস্ট 5টা বের করলেই হবে। তো এখন তুমি এখান থেকে 5টা সর্বনাম বের করো। মীমাংসা কি ভাই? মীমাংসা কি সর্বনাম? এটা কি অন্য কোনো পদের পরিবর্তে বসে? এটা তো বিশেষ্য পদ। অন্য পর কি লেখা? অন্য পর, এগুলো অন্যদিবাচক সর্বনাম। আবার কি লিখছে? আবার এটা কি ভাইয়া? আবার তো কোনো পদের পরিবর্তে বসে না, আবার এটা হচ্ছে যোজক, এটা নেক্সট ক্লাসে পাবা। বুঝছো? ওকে, বলো। কবি কাজী নজরুলের জীবনের পরিণাম অত্যন্ত করুণ। মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত হয়ে 1942 সাল থেকে তিনি, এই যে তিনি, ওকে, এটা একটা, ছিলেন নির্বাক ও ভাবশূন্য। 1976 সালে কবির জীবন প্রদীপ নির্বাপিত হলে তার, এই যে তার, এটা নজরুলের পরিবর্তে বসছে, রচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে। গানে তিনি, এই যে দেখো তিনি, এটা আর একটা সর্বনাম, এ আশা, ঠিক আছে, এটা আশার পরিবার, মানে এটা নির্দিষ্ট, ওই, এটা, ওটা, এগুলো সর্বনাম। মসজিদের ওই পাশে আমায়, এই যে দেখো আমায় কবর দিও ভাই, তার সে, এই যে তার সে, বুঝছো, অনেকগুলো বিশেষণ সর্বনাম। আমি সবগুলো বের করে দিলাম, তুমি যে কোনো 5টা দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে? কথা কি বুঝতে পারছো ভাইয়া? বলো তো, বলো ক্লিয়ার কিনা? যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে কি তোমরা পারবা? পারা উচিত কিনা বলো?
এবার তোমাদেরকে একটু হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কটা হচ্ছে অনুসর্গ। তোমাদের বইতে, যে কোনো বইতে যে বই পড়ো, অনুসর্গগুলো সোজা মুখস্থ করে ফেলবা। এটা তোমাদের হোমওয়ার্ক। এটা মুখস্থ করবা, কারণ এটা মুখস্থ না করলে নেক্সট ক্লাসে তুমি বোর্ড প্রশ্ন সলভ করতে পারবে না। তো তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, অনুসর্গ পড়ানোর কিছুই নাই, এটা তোমাকে মুখস্থ করতে হবে। এই যে দেখো, আগে, পরে, উপরে, কাছে, কারণে, জন্যে, মধ্যে, মাঝে, শনে, সঙ্গে, তরে, এগুলো সব অনুসর্গ। এই অনুসর্গগুলো যে কোনো গাইড বই থেকে অথবা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখো, মুখস্থ করে ফেলবা। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা মুখস্থ করবা। এটা তোমরা কি করবা? মুখস্থ করবা। এটা তোমাদের হোমওয়ার্ক। যারা মুখস্থ করবা তারা অনুসর্গ থেকে কিন্তু একটা আসলে 1 মার্ক, একটা আসলে 1 মার্ক। ওকে, নজরুলের পরিবর্তে কবি বলেছে। ভাই, কবি তো বিশেষ্য, কবি তো নজরুলই, কবি তো বিশেষ্য, বুঝো নাই কথা? কি বুঝতে পারছো? এটা কোন, তুমি যে সর্বনামগুলো পড়ছো, সর্বনামের ভিতরে কি কোথাও কবি ছিল? কোথাও পাইছো? এটা তো বিশেষ্য, এবং এটা কোন বিশেষ্য সেটাও তো পড়াইছি। তাহলে আবার এই প্রশ্ন কেন করো? কবি এটা তো জাতিবাচক বিশেষ্য, তাই না? এটা পড়াইছি না? তো আমাকে একটু বলে দাও যে আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে। এক উত্তর 2 বার দেওয়া যাবে? একটা 2 বার কেন দিবা? একটা উত্তর 2 বার কেন দিবা? তোমার তো 5টার উপরে তারা দিয়েই দিছে, কাজেই তুমি ইউনিক 5টা চয়েস করবা। তুমি একটা 2 বার কেন দিবা? ক্লাসিফিকেশনের ডেফিনেশন লেখা লাগবে কি? হ্যাঁ, অবশ্যই লিখবা। খালি উদাহরণ, আমি তো তোমাদেরকে ডেফিনেশন গুলো মুখে মুখে বলে দিছি, স্লাইডে তো সবগুলো ডেফিনেশন দেখাই নাই, কারণ আমি তো তোমাকে শুধু স্লাইড দেখে দেখে পড়াই না। খালি স্লাইড দেখে দেখে পড়াইলে তো খালি উঠাই দিতাম, পড়াই দিতাম সংজ্ঞা। সংজ্ঞা আমি মুখে বলে দিছি, উদাহরণগুলো প্র্যাকটিক্যালি লিখে লিখে বুঝাই দিছি। ঠিক আছে, বুঝতে পারছো? ভাইয়া পাস্ট পড়ান। তমানিয়া, তমানিয়া, আমি তো ফাস্ট পড়াতে পারি না, আমি অনেক স্লো, বুঝছো? তো তোমাকে আমার সাথে স্লোলি হাঁটতে হবে, অথবা তুমি অনেক দূর এগিয়ে যাও, আমরা হ্যাঁ তোমার পিছনে পিছনে আসতেছি। কথা কি বুঝতে পারছো? ওকে, এগিয়ে যাও। ওকে, সো আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটা একটু বলো। এন্ড আমাদের যথাসময় ইনশাল্লাহ কোর্স শেষ হবে, এবং তোমরা হয়তো নতুন রুটিন পেয়ে গিয়েছো, ফাইনাল রুটিন তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে, তো ভালো থাকবা এন্ড সুন্দর সুস্থ থাকবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।